টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। আমরা আজ কথা বলবো গত এক বছরে দেশের অর্থনৈতিক পরিস্থিতি কেমন ছিল সেটি নিয়ে। আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার 2024 সালের 5 আগস্ট সরকার থেকে দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার আগ পর্যন্ত তারা অর্থনৈতিক যে পরিস্থিতি রেখে গেছিল সেটি খুব যে ভালো ছিল সেরকম না। তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, তাদের সময়ে আমাদের অর্থনৈতিক পরিস্থিতিতে বেশ কিছু উন্নতি হয়েছে, বিশেষ করে বেশ কিছু সূচকের ক্ষেত্রে আমরা কিছু উন্নতি দেখছি, কোনো কোনো জায়গায় আমাদের কিছু অবনতিও আমরা দেখেছি। এই নিয়ে কোথায় কী ধরনের অগ্রগতি অবনতি হয়েছে সেগুলো নিয়ে টিভিএসের লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম। আমরা তার কাছ থেকে শুনবো যে আসলে গত এক বছরে দেশের অর্থনীতি কেমন ছিল। আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে গত এক বছরে দেশের অর্থনীতিতে অনেক ধরনের অর্জন আছে, আবার বিসর্জনও আছে। আসলে গত এক বছরে কোথায় কি অর্জন হলো বা কতটা বিসর্জনই বা অর্থনীতিতে দিতে হয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে তার আগে থেকেই আমাদের রিজার্ভ সংকট ছিল, ব্যাংকগুলিতে ডলার পাওয়া যাচ্ছিল না। সেই পরিস্থিতিটা কিছুটা উন্নতি হয়েছে এবং ওই সময় 8-10টা ব্যাংকে আমানতকারীরা তাদের টাকা তুলতে পারতো না। ওই 8-10টা ব্যাংকের মধ্যে এখন 2-1টা ইমপ্রুভ করছে, কিন্তু তারপরেও আরও কিছু কিছু ব্যাংক আছে যারা আসলে ঠিকমতো টাকা দিতে পারছে না, কিন্তু পরিস্থিতি আগের চেয়ে একটু বেটার। ব্যাংকিং সেক্টরে মোটা দাগে কিছু রেগুলেটরি সংস্কার হয়েছে, কিন্তু যেগুলি ব্যাংক রেজুলেশনের যে ইস্যুটা সেখানে কিন্তু আসলে সমাধান হয় নাই, এই একটা বিষয়। আর্থিক সেক্টরের মধ্যে আমরা যদি আরেকটু বলি যে আমাদের ইন্স্যুরেন্স এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেখানে গ্রাহকরা টাকা পাচ্ছে না, সেখানে কিন্তু এই সরকার গত এক বছরে কোনো ডেভেলপমেন্ট করতে পারে নাই। আর মোটা দাগে একটা ডেভেলপমেন্ট হয়েছে যে আমাদের গ্যাস বিদ্যুতের পেমেন্ট আওয়ামী লীগ সরকারের সময় বকেয়া ছিল, মূলত সরকারের রেভিনিউ কম থাকার কারণে। এই সরকার এসে এই সরকারের সময় কিন্তু রেভিনিউ যে বাড়ছে তা না, কিন্তু তারা বার্ষিক উন্নয়ন কর্মসূচি কাট করে ডেভেলপমেন্ট খাত থেকে টাকা কেটে এনে গ্যাস বিদ্যুতের বকেয়া বিলটা পরিশোধ করছে। আন্তর্জাতিক কিছু পেমেন্ট বকেয়া ছিল সেগুলি পরিশোধ করছে। আমাদের এখন ব্যাংকিং সেক্টরে ডলার অ্যাভেলেবল আছে, এইটুকু আমরা মোটা দাগে পজিটিভ দেখতে পারি আর কি। আর ইনফ্লেশন শতকরা হারে একটু কমেছে আর কি। আওয়ামী লীগের সময় এটা 10%-এর উপরে ছিল, এখন এটা 9%-এর নিচে আছে। আপনি ব্যাংক খাত বললেন বা আর্থিক খাতের কয়েকটি জায়গা বললেন, আপনি আর্থিক খাতের বাইরে গিয়ে ইনফ্লেশন নিয়ে বললেন যদিও, কিন্তু আরও কিছু খাত তো রয়েছে, বিশেষ করে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন। আপনি যেটা বললেন যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে বরাদ্দ যা ছিল সেটা ব্যয় না করে সরকার সেই অর্থ নিয়ে দেনা পরিশোধ করেছে। তাহলে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন কেমন হয়েছে সেটা সাথে তো আমরা শুনে থাকি সবসময় যে দেশের বাজারে একটা চাহিদা যেমন এই কর্মকাণ্ডের মাধ্যমে তৈরি হয়, কর্মসংস্থানও তৈরি হয়। হ্যাঁ, বার্ষিক উন্নয়ন কর্মসূচি আওয়ামী লীগ সরকারের সময় 2,65,70,000 কোটি টাকার যেটা এটিপি ছিল, তারা এই সরকারে এসে অনেক কমিয়ে ফেলেছে এবং এই নতুন যে বাজেট দিচ্ছে সেখানেও কিন্তু এটিপির পরিমাণ আগের বছরের চেয়ে অনেক কম। ফলে সরকার ওখানে উন্নয়ন কাজে তারা আসলে এই সময় ব্যয় করতে চাচ্ছে না, যেহেতু তারা রেভিনিউ জেনারেশন করতে পারে নাই। তো এবং সরকারি বিনিয়োগ না হওয়ার কারণে বেসরকারি খাতেও বিনিয়োগ নাই, এটা একটা বিষয়। এরপরে যে সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারে নাই। এখানে প্রতিনিয়তই রাস্তা বন্ধ হচ্ছে, মব ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ, এবং ব্যবসায়ীদের মধ্যে একটা আতঙ্ক আছে, কার ব্যবসা প্রতিষ্ঠানে কবে আক্রমণ হয় বা কোনটা কে দখল করে ফেলে, এই ধরনের একটা ভয়ের কারণে আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট নাই, এফডিআই স্মরণকালের মধ্যে কম, এবং সরকারের বিনিয়োগও নাই, এডিপিতে সরকারের বিনিয়োগও নাই। ফলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না এবং মানুষের এই যে আপনার ইনফ্লেশন রেট গতবারের তুলনায় কমছে, তার মানে কিন্তু জিনিসের দাম কিন্তু গতবারের তুলনায় কমে নাই, গতবারের চেয়ে দাম বেশি। যে গত বছর 10% ইনফ্লেশন ছিল, এটার মানে আগের বছর যেটা 100 টাকা ছিল, গত বছর ওইটা কিনতে লাগছে 110 টাকা। এবছর 8.5% ইনফ্লেশন, তার মানে এবছর ওইটা কিনতে লাগতেছে 118 টাকা। কিন্তু মানুষের যদি আয় না বাড়ে, সে এই 2 বছরের মধ্যে 100 টাকার জিনিস 118 টাকা দিয়ে কীভাবে কিনবে? এখানে মানুষের
হচ্ছে ভোগান্তি আছে, এবং রিয়েল সেন্সে ইনফ্লেশনের সাথে কম্পেয়ার করলে যাদের চাকরি আছে তাদের মজুরি কমে গেছে। আপনিও যদি হিসাব করেন যে ইনফ্লেশনের সাথে আপনার বেতন কিন্তু আগের তুলনায় কমে গেছে, পারচেসিং পাওয়ার মানুষের কমে গেছে, ফলে ইন্ডাস্ট্রিগুলোর হচ্ছে প্রোডাকশন কমে গেছে, মানুষের চাহিদা নেই, বাজারে পণ্য সরবরাহ করলেও বিক্রি হচ্ছে না, ফলে ইন্ডাস্ট্রিগুলো প্রোডাকশন কমা দিচ্ছে। এরকম একটা দুরবস্থার মধ্যে আছে এই সেক্টরটা। আপনি মানে বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে বারবার একটা কথা ঘুরে ফিরে বলছেন যে রাজস্ব আয় সরকার বাড়াতে পারেনি বা রাজস্ব সংগ্রহ বাড়েনি। আসলে আমরা আবার দেখলাম যে আমাদের এক্সপোর্ট ইনকাম গত অর্থ বছরে ভালো হলো। সমস্যাটা কোথায়? কি কি কারণে আমাদের রাজস্ব আয় বাড়লো না? দেখেন যে আমাদের ইকোনমি যে দুইটা সাইড এখন ভালো আছে, একটা হচ্ছে আমাদের এক্সপোর্ট আর একটা হচ্ছে রেমিটেন্স। এখানে কিন্তু আসলে সরকারের রুলের কারণে এটা বাড়ছে এটা কিন্তু বলা যাবে না। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আপনার বৈশ্বিক সিচুয়েশন, আন্তর্জাতিক বাজারের ডিমান্ড, হ্যাঁ, ইত্যাদির কারণে হচ্ছে আমাদের এক্সপোর্টটা বাড়ছে। যে আন্তর্জাতিক বাজারে যদি আপনার ডিমান্ড না থাকে, সরকার যতই হচ্ছে নীতি সাপোর্ট দিক, আমাদের এক্সপোর্ট কিন্তু বাড়বে না। এবং বাস্তবে হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে এক্সপোর্টটা বাড়ানোর জন্য তারা হচ্ছে এক্সট্রা কোনো পলিসি নেয়নি। তবে বিদ্যুৎ সিচুয়েশন একটু ভালো হয়েছে, কিন্তু ব্যবসায়ীরা বলছে যে গ্যাস সংকট কিন্তু কাটেনি। আগের চেয়ে হয়তো একটু মার্জিনাল ইমপ্রুভ করেছে, কিন্তু গ্যাস সংকটটা রয়ে গেছে। আর রেমিটেন্সের যেটা হলো যে ধারণা করা হয় যে আগের সরকারের সময় ওই সময় প্রচুর হচ্ছে হুন্ডি হতো, সেটা হচ্ছে কোভিডের আগে। কিন্তু যখন কোভিড আসলো তখন থেকেই কিন্তু বিদেশ থেকে শ্রমিকরা ফেরত আসতেছে, কিন্তু তারপরেও আমরা দেখলাম যে আমাদের রেমিটেন্স অনেক তখন বাড়তেছিল। এটার কারণ হচ্ছে যে হুন্ডিটা কমে গেছে, কোভিডের সময় হুন্ডি করতে পারে না, এবং তারপরে এই 5 আগস্ট পরবর্তী সময়ে যারা এই হুন্ডির সাথে জড়িত ছিল তারা হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের ওই সিন্ডিকেটটা এখন নাই, সেই কারণে হচ্ছে রেমিটেন্স বাড়ছে। এই দুইটা কারণে রিজার্ভ বাড়ছে। আরেকটা রিজার্ভ বাড়ার আরেকটা বড় কারণ হলো যে যদিও মানে রিজার্ভ বাড়াটাকে আমরা পজিটিভ হিসেবে দেখছি, কিন্তু এই কারণটা খুবই নেগেটিভ আর কি, যে আমাদের হচ্ছে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট নেগেটিভ হয়ে গেছে। মানে আপনি বাংলাদেশে যদি একটা ফ্যাক্টরি হয়, ইন্ডাস্ট্রি হয়, সে তো যন্ত্রপাতি মেশিন এগুলো বিদেশ থেকে আনে। এই জিনিসগুলি আমদানি আগের তুলনায় নেগেটিভ হয়ে গেছে, কমে গেছে অনেক। তার মানে হচ্ছে যে আমার এখানে বিনিয়োগ হচ্ছে না, ডলারের চাহিদা নাই ব্যবসায়ীদের মধ্যে। ব্যবসায়ীরা তো ডলারটা খরচ করবে বিদেশ থেকে পণ্য আনার জন্য, কিন্তু তার কাছে ডিমান্ডই নাই। এইসব কারণে হচ্ছে আমাদের রিজার্ভটা বাড়ছে। আর রেভিনিউ নিয়ে আপনি যে প্রশ্নটা করছেন, যে আসলে দেশে যদি বিজনেস অ্যাক্টিভিটিস না থাকে তাহলে হচ্ছে আপনার রেভিনিউ বাড়বে না। এবং আমাদের এক্সপোর্ট থেকে তো আমরা বিশেষ কোনো রেভিনিউ পাই না। এক্সপোর্ট থেকে আমাদের রেভিনিউ নাই, বিজনেস অ্যাক্টিভিটিস কম, ইনভেস্টমেন্ট কম, ইনপুট ক্যাপিটাল মেশিনারি বা আদার ক্যাপিটাল মেশিনারি হলো ইনপুট কম হওয়ার কারণে আপনার হচ্ছে র মেটেরিয়ালস, ইন্টারমিডিয়েট গুডস, এগুলো ইনপুট কম হচ্ছে, বাড়তি ডিমান্ড তৈরি হচ্ছে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে মানুষের মধ্যে কর ফাঁকির যে প্রবণতা, সেটা প্রতিরোধে কিন্তু এই সরকার কোনো পদক্ষেপ নিতে পারে নাই। তারা হচ্ছে বিভিন্ন আইন সংশোধন করতেছে, এনবিআরকে হচ্ছে 2 ভাগ করছে, এগিয়ে যে আন্দোলন, এতে তো আরও হচ্ছে আমাদের রেভিনিউ ফল করছে এই আন্দোলনের প্রভাবে। বর্তমান সরকার যখন দায়িত্ব নেয় তখন আসলে আওয়ামী লীগ সরকারের করা বাজেট ছিল, এই সরকারও একটা বাজেট দিল। আওয়ামী লীগ সরকারের বাজেট আর এই সরকারের বাজেট, এই সময়ের মধ্যে আসলে কি বাজেটে কি পরিবর্তন দেখলেন? এটা নিয়ে হচ্ছে বাজেটের পরে এই সরকার যখন বাজেট দিল, তো বাজেটের পরে আমাদের অর্থনীতিবিদরা বলছেন যে এটা আসলে গতানুগতিক বাজেটই, আগের বাজেটের মতোই, মানে আওয়ামী লীগ সরকার যে বাজেট দিয়ে গেছে সেই বাজেটের মতোই। এবং এ বিষয়ে বর্তমান অর্থ উপদেষ্টার একটা রিয়াকশন ছিল যে হঠাৎ করে তো আপনি সব কিছু উলট পালট করে দিয়ে নতুন কিছু আনার সুযোগ নেই, কারণ হচ্ছে যে অনেক কিছু হচ্ছে ধারাবাহিকতা মেনটেন করতে হয়। আওয়ামী লীগ সরকার যে যা করছে তার সব খারাপ ব্যাপারটা তো তা না। আওয়ামী লীগ সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই যে সোশ্যাল সেফটি নেট যেগুলি ছিল, এই সরকার চালিয়ে কি সেগুলি বাদ দিতে পারবে? কারণ তাদের তো আসলে প্রয়োজন। বা এই যে আওয়ামী লীগ সরকারের সময় সরকারি চাকরিজীবীদের একটা ইনসেন্টিভ দিল, এই সরকার এসে সেটাকে আরেকটু বাড়াই দিল। হ্যাঁ, ফলে হচ্ছে এটা ওই একই ধরনের বাজেটই হয়েছে, কিন্তু এখানে অর্থ উপদেষ্টা যেটা বলছেন যে আওয়ামী লীগ সরকারের সময় যে এরকম বড় বড় মেগা প্রজেক্ট নেওয়া হচ্ছিল, তারা এই ধরনের মেগা প্রজেক্ট এবার নেয়নি।
আর একটা কথা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, উনি হচ্ছে অর্থনীতিবিদদের সমালোচনার প্রেক্ষিতে বলছেন যে গ্রামের মেঠোপথ তো আর পাকা করা যাবে না, একটা রাস্তা আছে, সেই রাস্তাটাকেই হচ্ছে প্রশস্ত করতে হবে, বড় করতে হবে। হ্যাঁ, একটা গ্রামের মেঠোপথটাকে আমি হঠাৎ করে তো হাইওয়ে করতে পারবো না। তার মানে হচ্ছে উনি বলতে চাইছেন যে আগে থেকেই সরকারের যেসব কাজ চলছে সেগুলোরই হচ্ছে কন্টিনিউশনটা প্রয়োজন ছিল, এবং এই বাজেটে সেটাই তারা করার চেষ্টা করছে। আপনার কাছে শেষ কোশ্চেন, সেটি হচ্ছে যে গত এক বছরে এই সরকার যেভাবে পরিচালিত হয়েছে, আপনি যদি তার আগের সময়ের এক বছরের সাথে তখনকার সরকারের তো একটা লম্বা সময় ধরে ছিল, এই দুটো বছরের যদি আপনি তুলনা করেন যে সরকার পরিচালনায়, আমরা আগের সরকারকেও কিন্তু দেখেছি যে সরকার কিচ্ছুতা সাধন করে আসছিল, এবং এই সরকারও কিন্তু সেটি ধারাবাহিকতা রেখেছে। আসলে এই সরকারের আকার ছোট, সংসদ নেই বা আরও অনেক কিছুর কার্যক্রমই সরকার মোটামুটি এক ধরনের স্থগিত রেখেছে, স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত রয়েছে। সেই ক্ষেত্রে কি আপনার কাছে মনে হয়েছে যে এই সরকার কিছু সাশ্রয়ীভাবে দেশকে পরিচালনা করেছে? এখানে আমরা সরকারের কাছ থেকে বিভিন্ন সময় যেরকম শুনছি যে আগের সরকার যেমন হচ্ছে নতুন গাড়ি টাড়ি কিনে নেয়, এই সরকারও হচ্ছে এরকম গাড়ি কেনার উদ্যোগ নেয়নি। বিদেশ ভ্রমণ, যেহেতু আগের মন্ত্রিসভা প্রায় 56 জনের মতন মন্ত্রিসভা ছিল, বা প্রায় 60 জন উপদেষ্টা সব মিলিয়ে, তো এই সরকারে হচ্ছে আপনার উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার যে সহকারী সব মিলিয়ে হয়তো 20-22 জন আছে। তো এখানে হচ্ছে যে এই হিসেবে সরকারের সাইজ ছোট, কিন্তু সরকার মানে তো আসলে শুধু ক্যাবিনেট না, বা শুধু হচ্ছে সংসদ না। সরকার মানে হচ্ছে তার টোটাল প্রশাসন, মিলিটারি অ্যান্ড সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুরাটা। তো আমরা যদি দেখি যে এই সরকারের সময়ে হচ্ছে বিভিন্ন সেক্টর হচ্ছে চাপ সৃষ্টি করে, সরকারের উপরে চাপ সৃষ্টি করে অথবা তদবির করে অথবা আন্দোলন করে বিভিন্ন সুবিধা আদায় করে নিছে। তো সেটাকে আমি হচ্ছে কৃচ্ছ্রতা সাধন এই সরকার যে পুরোপুরি করতে পারছে সেটা আমি বলবো না। এবং সরকার মাঝে মধ্যে হুট করে এমন এমন ঘোষণা দিচ্ছে, তার আসলে যৌক্তিকতা কি সেটা কিন্তু জনগণের কাছে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে না। আমরা কয়েকদিন আগে দেখলাম যে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকদের হচ্ছে গ্রেড, তাদেরকে 11তম গ্রেডে নিয়ে আসা হচ্ছে। তো এটার কারণ কি? তাদেরকে 11তম গ্রেডে নিয়ে আসলে প্রাইমারি স্কুলের শিক্ষার মান উন্নয়নে এটার কতটা ইম্প্যাক্ট পড়বে বা আদৌ পড়বে কিনা, এ ধরনের কোনো কিন্তু বিশ্লেষণ নাই। এবং আমরা দেখছি যে সচিবালয়ে হচ্ছে ওই 1 বছরের মধ্যে 2-3টা প্রমোশন পেয়ে গেছে, এরকম আছে। এবং এই সেম ঘটনা হচ্ছে আমাদের মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনেও এই সময়ে ঘটছে। বলা হচ্ছে যে তারা আগের সময় হচ্ছে বঞ্চিত। এখন আপনি ধরেন যে উপসচিব হিসেবে 10 বছর হয়তো চাকরি করছেন, আপনি প্রমোশন পান নাই, তো তার মানে হচ্ছে আপনি 6 মাস জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করে পরের 6 মাসেই হচ্ছে আপনি অতিরিক্ত সচিব হয়ে যাচ্ছেন। ফলে যে জয়েন্ট সেক্রেটারি হিসেবে মিনিমাম যে 3-4 বছর কাজ করার এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু আপনার থাকছে না, আপনি উপসচিব থেকে সরাসরি এডিশনাল সেক্রেটারি হয়ে যাচ্ছেন। এই ধরনের কার্যক্রম সরকার পরিচালনা করছে, যেটা শুধু আমি না, এটা হচ্ছে আমাদের সুশীল সমাজ বা বিভিন্ন রাজনৈতিক দল, তারাও হচ্ছে এগুলি কিন্তু বেশ সমালোচনা করছে। এবং সরকারের মধ্যে থেকে আমি হচ্ছে অর্থ উপদেষ্টার একটা ইন্টারভিউ করেছিলাম, সেখানে উনি বলছিলেন যে এই সরকারের শুরু থেকেই উচিত ছিল যে তারা শুধু এটা জনগণকে স্পষ্ট করে বলা শুরু থেকেই যে আমরা শুধু সংস্কার করব, আমরা কারো কোনো দাবি দেওয়া মানব না। উনি বললেন যে ছাত্ররা এসে অটো পাস নিয়ে গেল, 200 ছাত্র সচিবালয়ে ঢুকে অটো পাস নিয়ে গেল, বিভিন্ন সেক্টর বিভিন্ন দাবি নিয়ে এসে আদায় করে নিয়ে যাচ্ছে। যখন আনসাররা আসলো, তাদের উপর সরকার হচ্ছে আক্রমণ করলো, তাদেরকে জেল জুলুম দিল। উনি বলছেন যে ডিপ্লোমা পড়ছে তারা এখন হচ্ছে ডাক্তারের মর্যাদা চাচ্ছে। হ্যাঁ, তো এই ধরনের হচ্ছে এক ধরনের অরাজক পরিবেশ গত 1 বছর ধরে আছে, যেটা সরকার আসলে নিয়ন্ত্রণ করতে পারেনি। ধন্যবাদ আবুল কাশেম আপনাকে। আমরা এতক্ষণ ধরে আবুল কাশেমের কাছ থেকে গত 1 বছরে সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডে কি কি ধরনের পরিবর্তন হয়েছে সেগুলো শুনলাম। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।